জনম আমার জন্মেছে দেশে সার্থক জনম। 1941 সালের তৎকালীন ব্রিটিশ বাংলায় ঢাকার সেগুনবাগিচায় তিনি জন্মগ্রহণ করেন। মুসলিম বনেদি পরিবারের 6 জন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। বাবা ছিলেন আইয়ুব খানের সময়কার খাদ্য ও কৃষিমন্ত্রী এবং মা একজন সঙ্গীত শিল্পী। সঙ্গীত শিক্ষার হাতেখড়ি খুব ছোটবেলায়, সেই থেকে আজ পর্যন্ত সঙ্গীত তার জীবনের প্রায় সবটুকু জুড়ে। শাস্ত্রীয় সঙ্গীত থেকে শুরু করে সঙ্গীতের বিভিন্ন শাখা যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদের গান, গজল, পল্লী গীতি ও আধুনিক গানে তার অবাধ স্বাচ্ছন্দ্য প্রমাণ করে তার সঙ্গীত শিক্ষার সুদৃঢ় ভিত। 1971 সালের মুক্তির সংগ্রামের সময় তিনি এবং তার স্বামী ডক্টর আবু তাহা হাফিজুর রহমান ছিলেন বুদ্ধিজীবীদের তালিকায়, যাদের পরবর্তীতে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলা হয় বাংলাদেশকে বুদ্ধিপঙ্গু করে দিতে। সে সময় তিনি ও তার পরিবার দেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হন এবং গত 43 বছর ধরে তিনি বসবাস করছেন আমাদেরই শহর অ্যাডিলেইডে। পেশায় তিনি একজন মনস্তত্ত্ববিদ, এছাড়াও জড়িয়ে আছেন নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে। নিজেও প্রতিষ্ঠা করেছেন এমন কিছু সংগঠন। প্রিয় শ্রোতা, অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি আমরা রেডিও বাংলা অ্যাডিলেইড, অস্ট্রেলিয়ার প্রথম কোনো বাংলাদেশি রেডিও, আজ তাকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সাথে পুরো 1 ঘন্টা সময় কাটানোর জন্য। 73 বছর বয়সী এই তরুণীর কর্মোদ্যম, সঙ্গীত নিষ্ঠা, নিয়মানুবর্তী জীবনযাপনের জন্য অনেকের কাছে আজ তিনি একজন অনুসরণীয় ব্যক্তিত্ব। শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা, আপনারা অনেকেই হয়তো বুঝে গেছেন কার কথা বলছি। হ্যাঁ, আমি অভি, আজ আপনাদের সাথে আছি আগামী পুরো 1 ঘন্টা। আর আমাদের স্টুডিওতে আজ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি শ্রদ্ধেয় আক্তার জাহান রহমানকে। আপা, আপনাকে দিয়ে সরাসরি শুরু করে ফেলি। আপনি তো আপা এর আগে অনেক রেডিও চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, ইনক্লুডিং অস্ট্রেলিয়ার এবিসি চ্যানেল। অস্ট্রেলিয়াতে বাংলাদেশি একটা রেডিও, আমাদের এই রেডিও বাংলা অ্যাডিলেড পরিবার থেকে আপনাকে আজ প্রথমবারের মতো আমন্ত্রণ জানিয়েছি আমরা আমাদের সাথে সময় কাটানোর জন্য। আপনার কেমন লাগছে? শুভ সন্ধ্যা নাজিয়া এবং শ্রোতা মণ্ডলী। আমি হাসবো না কাঁদবো আমাকে যে বললে এই 73 বছরের তরুণী। আপা, আপনার কর্মোদ্যম দেখে যে কোনো কেউই সেটা বলবে। ধন্যবাদ। তো নিশ্চয় আমার এখানে এসে আজকে খুবই ভালো লাগছে, কারণ আমি প্রথম দিকে যখন রেডিওতে শুরু করি এবিসিতে করেছি, আরো নানান অস্ট্রেলিয়ান রেডিওতে ইন্টারভিউ দিয়েছি, আমার গানও করেছি, ডাইরেক্ট ব্রডকাস্ট হয়েছে অস্ট্রেলিয়াতে। এবং ইন্ডিয়ান একটা রেডিও চ্যানেল ছিল এই 5ABIতেই, 5ABI, এবং সেটাতেও প্রোগ্রাম করেছি। সকালে প্রোগ্রামটা হয় এখনো। হ্যাঁ, খুব ভোরে সেই প্রোগ্রামটা হয়, সেখানে করেছি। কিন্তু বাঙালিদের নিজস্ব কোনো রেডিও চ্যানেল তখন ছিল না, হ্যাঁ, রেডিও প্রোগ্রাম ছিল না, চ্যানেল তো একই। তো সেই জন্য বাঙালিদের রেডিও প্রোগ্রামটা হওয়ার পর থেকেই আমি ফেসবুকে দেখেই আমি খুব খুশি হয়েছি, এবং আজকে এখানে আসতে পেরে তোমাদের সঙ্গে কথা বলতে পেরে আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ আপা, আমরাও খুবই আসলে এক্সাইটেড এবং আমরা খুবই আনন্দিত যে আমরা আপনার সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি। আপা, আপনি আসলে আমাদের অনেকের জন্য একটা ইন্সপিরেশন, এবং আজকে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব আমাদের শ্রোতাদেরকে আপনার জীবন সম্পর্কে, আপনার কর্মজীবন, পরিবার সবকিছু সম্পর্কে জানাতে। তো শুরু থেকেই শুরু করি। আপনার বেড়ে ওঠা, শৈশব, কৈশোর, আপনার পরিবার, এ সম্পর্কে আমাদেরকে কিছু বলুন প্লিজ। আচ্ছা, আমি তো যেটা বললে যে চতুর্থ সন্তান আমাদের ফ্যামিলিতে, আমাদের 6 ভাই বোনদের মধ্যে জন্ম হয়েছিল ঢাকায় সেগুনবাগিচায়। তারপরে তো আমার বড় বোন, আমাদের পরিবারের সবাই লেখাপড়া করেছেন এবং একাডেমিক লাইনে আছেন, কিংবা একাডেমিক জড়িত আর কি, এবং সবাই মিউজিকে কোনো না কোনো ভাবে জড়িত।
আমার বড় বোন প্রফেসর হুসনে আলম, উনি এখনো বেঁচে আছেন। উনি আমেরিকায় থাকেন এখন। উনি ইংরেজির প্রফেসর ছিলেন আচ্ছা বহু বছর। তারপর পরে উনি রিটায়ার করার পরেও আবার ডাইরেক্টর হিসেবে নানান ইউনিভার্সিটিতে কাজ করেছেন ইংলিশ ডিপার্টমেন্টে। আমার বড় ভাই ডক্টর আনিসুর রহমান, নাম শুনেছি, ঢাকা ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটিতে উনি প্রথমে ইকোনমিক্সে ছিলেন, তারপরে আইএলওতে কাজ করেছিলেন। বাংলাদেশ হওয়ার সময় ওনার অনেক অবদান ছিল। হি ওয়াজ ওয়ান অফ দ্য 4 ইকোনমিক অ্যাডভাইজার্স টু মুজিবস পার্টি। আচ্ছা আচ্ছা। এবং সেই জন্য হি ওয়াজ ওয়ান অফ দ্য টার্গেটস, হ্যাঁ, ফার্স্ট টার্গেটস। অনেক বিব্রত হিসাবে হয়ে ওনার চলে যেতে হয়েছিল এবং অনেক সিক্সথ সেন্স দিয়ে উনি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে বাঁচিয়েছিলেন, যে প্রফেসর কোয়ার্টারে সবাইকে মেরে ফেলা হয়েছিল। যাই হোক, তো উনি এখনো আছেন। আমাদের 6 জনের মধ্যে আমরা 5 জন এখনো আছি, বেঁচে আছি। তো আমার বড় ভাইও গানের দিকে আছেন। উনি রবীন্দ্রসঙ্গীতের উপরে অনেক চর্চা করেছেন। ওনার উপরে একটা মুভিও হয়েছে। তারপরে ওনার পরে যে বোন, উনি নাশিদ কামাল, আমার নাশিদ কামালের মা। নাশিদ কামালের মা, উনি এখন বেঁচে নেই, উনি 2009-এ মারা গেছেন। কিন্তু উনিও ছিলেন প্রফেসর অফ সোশ্যাল ওয়েলফেয়ার, একটা সোশ্যাল ওয়েলফেয়ার ইউনিভার্সিটিতে। আর উনিও সেতার শিখেছিলেন। বড় বোন সেতার শিখেছিলেন, মেজ বোন সেতার শিখেছিলেন। ওনার অবশ্য বিয়ের পরে ওগুলি ছেড়ে দিয়েছিলেন। মেজ বোন বলতেন যে ওনার সুর জ্ঞান নেই, এবং কিন্তু উনি আমাকে গান শেখাতেন। উনি কিভাবে কিভাবে যেন কোথায় গিয়ে গিয়ে সুর করতেন, আমি তুলে নিতাম। ভালো ছিল, না বললেও ভালো ছিল, আমি তুলে ফেলতাম আর কি। তো যাই হোক, উনি আমাকে প্রেরণা দিতেন, ওইভাবে খুব উৎসাহ দিতেন। তারপরে তো আমি চতুর্থ। তারপরে আমার ছোট ভাই কম্পিউটার সায়েন্সে। আমরা সবই এখন রিটায়ার্ড আর কি। ছোট বোন তো সিডনিতে আছে। হ্যাঁ, আমার ছোট বোন সিডনিতে আছেন, সে কম্পিউটার সায়েন্সে। আমার ছোট ভাই এবং ছোট বোন কম্পিউটার সায়েন্সে। এবং আমার ছোট ভাই এখন একটা ওয়েস্টার্ন কোয়ারে গান করে। আমিও একটা কোয়ারে জয়েন করেছি, সেটা আগে এখনই বলে ফেললাম আর কি। ইংরেজি কোয়ারে জয়েন করেছি। ছেলের কথা কিছু বলুন আপা। আমার ছোট বোনের কথা একটু বলেছি, সে ডান্সার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন আমাকে। তারপর আমার ছেলে তো আছে, আমার একটি মাত্র সন্তান। আচ্ছা, সে আমার ছেলে, সে সিডনিতে থাকে এবং তার 2 ছেলে মেয়ে আছে। আমার ছেলে উলওয়ার্থের ট্রেজারার এবং সেও মিউজিশিয়ান। আমাদের মানে সবই মিউজিশিয়ান। উনি কোন কি বাজায়? গিটার বাজায়। তো ওকে আমি এখানে ট্রেনিং দিয়েছি আর কি। বাংলাদেশে থাকলে বাংলাদেশি ট্রেনিং দেওয়া যেত। সে অবশ্য তার মাথার মধ্যে ঢুকে গেছিল আমাদের ওস্তাদি গান, ইম্প্রোভাইজেশন। আমাদের ক্লাসিক্যাল মিউজিক তো ইম্প্রোভাইজেশন। ও যখন ছোট ছিল তখন ওকে আমি কোলে নিয়ে আমার লাস্ট ওস্তাদ আজাদ রহমান সাহেবের কাছে যেতাম। ও চুপ করে খেলতে খেলতে ঘুমিয়ে পড়তো গান, আমরা তো গান শুনছি। হ্যাঁ, সেটা ওর মাথার মধ্যে ঢুকে গেছিল। এবং যখন ও এখানে বড় হয়ে গিটার শিখে বড় হয়ে যখন ও ব্যান্ডে বাজানো শুরু করলো, ও এসে আমাকে বলতো, ওর ফ্রেন্ডরা বলে, তুমি ইন্ডিয়ানদের মতো বাজাও। আচ্ছা আচ্ছা, অবশ্যই এটা রক্তেরও একটা ব্যাপার, রক্তের ব্যাপার আছে। হ্যাঁ, এবং আপনার নাতিও তো এখন মানে মিউজিকে পড়ালেখা করছে। ও ছোটবেলা থেকেই ট্রাম্পেট শেখে, তারপর নিজে বাপের কাছ থেকে গিটার শিখেছে, তারপর নিজে নিজে আরো অনেক ইনস্ট্রুমেন্ট শিখছে আর কি। হ্যাঁ, এখন ইউনিভার্সিটিতে এডুকেশন এবং মিউজিক পড়ছে। আপা, আপনার সম্পর্কে আরো অনেক কিছু শুনবো, তার আগে চলুন আমাদের প্রথম গানটি আজকে শুনে আসি আপনারই অ্যালবাম থেকে। আপনার কি নজরুল সঙ্গীত বাজা।
রেডিও বাংলা অ্যাডিলেইড 103.1 FM, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। কথা বলছি অ্যাডিলেইডে থাকা আমাদের শ্রদ্ধেয় শিল্পী আক্তার জাহান রহমানের সাথে। প্রিয় শ্রোতা, তার আগে জানিয়ে রাখি, আগামী 6 জুন সাউথ অস্ট্রেলিয়ায় বসবাসরত কিছু বাংলাদেশি এবং আক্তার জাহান রহমানের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে অ্যান ইভিনিং উইথ আক্তার জাহান অ্যান্ড হার ব্যান্ড। এটি হচ্ছে আক্তার জাহান রহমানের একটি একক সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বার্নসাইড কমিউনিটি সেন্টার হলে এবং সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30। আপনাদেরকে আপার এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি আমরা রেডিও বাংলা অ্যাডিলেড পরিবারের পক্ষ থেকে। টিকেটের জন্য এবং অন্যান্য তথ্যের জন্য চোখ রাখুন অ্যাডিলেডে বসবাসরত বাংলাদেশিদের সবকটি ফেসবুক ফ্যান পেজে। ফিরে যাচ্ছি আপার সাথে কথোপকথনে। আপা, যেখানে ছিলাম আমরা, এখন একটু আপনার জীবনের সবচেয়ে আনন্দের জায়গা সঙ্গীত, সেখান থেকে একটু শুরু করি। আমাদেরকে কিছু বলুন, কিভাবে কোন বয়সে শুরু হলো সঙ্গীত শিক্ষা? কোন বয়সে শুরু হয়েছে সেটা আমার মাকে প্রশ্ন করা উচিত ছিল। আচ্ছা, ওনাকে পাচ্ছি না, কারণ মার কাছেই শুনেছি। আচ্ছা, যে উনি যখন আমাকে কোলে নিয়ে গান করতেন, জি, তখন নাকি আমি কাঁদতাম। আচ্ছা, হ্যাঁ, বিরক্ত করতেন আপনি? তাহলে বিরক্ত, দুষ্ট ছিলেন। আসল ব্যাপার হলো মা যেটা বোঝাতে চেয়েছেন যে ওনার গান শুনে আমি ওনার কথাটা পরে আসছি, গান শুনে আমার ভিতরে যে ভাবটা উঠতো, জি, সেইটা প্রকাশ হতো কেঁদে। আচ্ছা, এখন আমি বলি, এখন বুঝি সাইকোলজিস্ট হিসেবেও, মার যে গলার মধ্যে দরদ ছিল সেটা আপনাকে ইমোশনাল করে দিত, সেইটাতে আমি ইমোশনাল হয়ে কাঁদতাম। এইটা আমি পরে আমার একটা গানে একটা বাচ্চাকে দেখেছি করতে। আচ্ছা, আমরা কথা বলছিলাম আমার এক বেস্ট ফ্রেন্ডের সঙ্গে, তার নাতনি ছিল পাশে শুয়ে তার ক্রিবে, তো অন্য একটা গান হলো, তাতে সে ভালোই, প্রবলেম নেই। পরে একটা গান খুব দরদ বলা, ও কি একবার আসিয়া সোনার চাঁদবোর যাও দেখিয়া, ও মা, আমরা শুনছি গানটা, সে দেখে বাচ্চা কান্না আরম্ভ করে দিচ্ছে। তখন আমি বুঝলাম আমার মা কি হতো। তো এমনি বেসিক্যালি কোন বয়সে, কত বছর বয়সে আপনি প্রথম তালিম নেওয়া শুরু করেন? আমাকে বলা হয়েছে যে আমি 3 বছর বয়স থেকে গান করি। হ্যাঁ, তারপরে আমার মনে আছে 5-6 বছর, মানে 3 বছর বয়স থেকে গান করি, তার মানে আমার কাছেই শিখেছি, মার কাছেই শিখেছি গান। 3 বছর বয়স থেকে গান যখন করছি, তারপরে 5-6 বছর বয়স থেকে শুরু হলো বাইরের মানুষদের কাছে। হ্যাঁ, তাদের মধ্যে আব্দুল লতিফ সাহেব, উনি আমাকে ধরে বেঁধে ওরে ও কোলা ব্যাং গাইয়ে স্টেজে তুললেন ফার্স্ট 6 বছর বয়সে। তারপরে আব্বাসুদ্দিন সাহেব তো আছেনই, উনি ছিলেন, ওনার কাছে শিখেছি। তারপরে আপনার খালা ছিলেন ফিরোজা বেগম, ওনার কাছে শিখেছি। আমার মার খালাতো বোন, আপন খালাতো বোন। তারপরে সঞ্জিদা আপা মা, আমার মার দূর সম্পর্কের খালাতো বোন ছিলেন, মামাতো না খালাতো বোন ছিলেন। আমাদের সবই মানে ছড়িয়ে মরিয়ে, আপনাদের পরিবারে তো মোটামুটি কম বেশি সবাই সঙ্গীতের সাথে ভালোভাবে সম্পৃক্ত। জি। তারপরে লায়লা আরজুমান বানুর কাছে শিখলাম, আব্দুল আহাদ সাহেবের কাছে শিখলাম। লায়লা আরজুমান বানু পরে আমার চাচির বোন হলেন, মানে আমার চাচার বিয়ে হলো ওনার বোনের সঙ্গে। মালিকা পারভিন বানু ওনার সঙ্গে। মালিকা পারভিন বানুর ছেলে ইমরান রহমান বাংলাদেশে এখন ওই যে রেনেসার সিঙ্গার। তো ওই আমাদের ফ্যামিলি আবার ওদিকেও চলে গেল, হ্যাঁ, বাপের দিকে চলে গেল। আপনাদের সব দিকেই মানে ছড়ানো ছিটানো আসলে, এবং সবাই সঙ্গীতের সাথে যুক্ত, সেভাবেই শুরু করতে হবে। সবচেয়ে বেশি উৎসাহিত করতেন কি আপা? সবচেয়ে বেশি উৎসাহ একে তো ছোটবেলায় তো মাই করেছেন, কারণ উনি যখন গান করতেন, তারপরে আমি যেহেতু গাওয়া শুরু করে দিলাম। আবার আরেকটা ব্যাপার শুনেছি, এটা শোনা, কারণ আমার তো মনে নেই, মা ডাকতেন আমাকে, সুর করে ডাকতেন নিশ্চয়ই, নইলে আমি কেন সুর করে, আমাকে বলা হয়েছে আমি সুর করে উত্তর দিতাম। মা ডাকতেন সাফা, আমার ডাক নাম সাফা। আমি নাকি খেলতে খেলতে আসছি তো না, ওখান থেকে খেলতে খেলতে ওই সুরে উত্তর দিতাম। মা আবার অন্য সুরে ডাকলেন সাফা, সাফা, এইসব হতো। তো তারপরে তো মা যখন দেখলেন আমি গান করছি, জি,
তখন তো ওনার ফ্রেন্ডরা আসতো, তো এই সাফা এসে গান কর, তো উনি বেশি আমাকে ধরতেন গান করার জন্য, বলতেন। এবং স্কুলে গানের স্কুলে উনি ধরে নিয়ে গেলেন। আচ্ছা, একটা জিনিস আপা আমার খুব জানার ইচ্ছা, আমি আপনার কাছেই কোনো এক সময় গল্প শুনেছিলাম যে পুরোপুরি সঙ্গীতের তালিম না নেওয়া পর্যন্ত এবং একটা নির্দিষ্ট বয়স না হওয়া পর্যন্ত আপনাদের পরিবারের কাউকে জনসম্মুখে বা কোনো বড় পাবলিক অনুষ্ঠানে গান গেতে নিরুৎসাহিত করা হয়। এর কারণ কি, এবং আপনি নিজে কখন প্রথম পাবলিকলি মানে প্রপারলি কোন একটা অনুষ্ঠানে গান গাইছেন? হ্যাঁ, ছোটবেলায় ওরে কোলা ব্যাং না, ওটা না। হ্যাঁ, তার কারণ হলো গান হলো একটা শিল্প। জি, যেরকম যন্ত্রসঙ্গীত একটা শিল্প, যন্ত্রসঙ্গীত, তারপরে নৃত্য সেটাও শিল্প, সবই শিল্প। গান, নাচ, যন্ত্র এগুলি সবই সঙ্গীতের আন্ডারে আসে। এখন শিল্পের একটা কলা আছে, শিল্প কলা তো শিখতে হবে। জি, তার থিওরি থাকে, সব শিল্পেরই থিওরি থাকে, তারপরে ইতিহাস থাকে, তারপরে অ্যাপ্লিকেশন থাকে। জি, এগুলি সবই আস্তে আস্তে, যেরকম অঙ্ক একদিন শিখে তো হয় না, অবশ্যই না। প্রত্যেক বছর মোর অ্যাডভান্সড শিখতে হয়। হ্যাঁ, তো সেরকম গানও ওইভাবে শিখতে হয়। তারপর আরেকটা ব্যাপার হলো যে ব্রেইনটাও তো ছোটবেলায় পুরো ডেভেলপ করে হয় না। হ্যাঁ, ব্রেইনটা আস্তে আস্তে ডেভেলপ করে, জি, ম্যাচিউরিটি আসে, জি, নিজের চিন্তাধারা আসে। এখন যতদিন না পর্যন্ত ব্রেইনটা পুরো ম্যাচিউর হচ্ছে, যখন আমরা নিজে চিন্তা করে নিজেদের মতো করে শিল্পটা প্রকাশ করতে না পারবেন, হ্যাঁ, ততদিন পর্যন্ত আপনাদেরকে নিরুৎসাহিত করা হতো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন আমাদের শ্রোতারা অবশ্যই ওয়েট করে আছেন জানার জন্য আপনি কি ধরনের পুরস্কার, যখন বাংলাদেশে গান গাইতেন, আপনার পুরস্কার, আপনার এই প্রাপ্তিগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। আমি অবশ্যই আমার মাধ্যমে শ্রোতাদেরকে সেটা জানাতে চাইব। 15 বছর বয়সে যখন তখনই বোধহয় প্রথম কিংবা হয়তো দ্বিতীয়বার হলো শুরু ওই ইস্ট পাকিস্তান এডুকেশন উইক। জি, তখন আমার মা বাবা অ্যালাউ করলেন খালি প্রতিযোগিতায় যেতে, ওটা ঠিক পাবলিক পারফরমেন্স সেটা না, বিচারকদের সামনে আর কি। তো তখন পুরস্কার পেলাম, 3টে পুরস্কার পেলাম, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং আধুনিক গানে। তারপরে ওই যখন পুরস্কার নিতে যেতে হলো, তখন একটা পাবলিক অনুষ্ঠান হলো। তখন আমি একটু ডাইগ্রেস করছি, রেডিও ঢাকা বেতার কেন্দ্র, সেখানকার প্রডিউসার আমাকে অ্যাপ্রোচ করেছিলেন রেডিওতে গান করার জন্য। আমি বললাম যে আমি অ্যালাউড না। তারপরে আবার তো মাঝখানে আমি লাহোরে গেছিলাম মিউজিক পড়ার জন্য। পরে ওই বিএ পড়ার সময় মিউজিক ওখানে অ্যালাউড ছিল, ঢাকায় বাংলাদেশে ইস্ট পাকিস্তানে তখন ছিল না। কিন্তু পরে আবার চলে আসলাম 1 বছর পরে। ওই ম্যাট্রিকে আমার মিউজিক ছিল সাবজেক্ট হিসাবে, সেটাতে আমি ডিস্টিংশন সহ পাস করেছিলাম। ওই লাহোরেও ডিস্টিংশন সহ ফার্স্ট ইয়ারটা পাস করলাম। তারপরে যখন আমার অনার্স করার সঙ্গে ইচ্ছা ছিল, সেটা ওখানে দেখলাম যে ফিলোসফিতে হচ্ছিল না, কারণ ওখানে কলেজে পড়ায় এবং ইউনিভার্সিটি থেকে জানানো যে তোমাদের কলেজে, আমি যে কলেজে পড়তাম সেখানে যথেষ্ট ফিলোসফির লেকচারার নেই। সেজন্য দেখলাম যে না, আমার অনার্সটা করতে হবে, বাংলাদেশ আবার ইস্ট পাকিস্তানে ফিরে আসলাম। যাই হোক, ওখানেও আমি ডিস্টিংশন সহ পাস করেছিলাম। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়ি, তখন আবার ইস্ট পাকিস্তান এডুকেশন উইকে প্রতিযোগিতা করলাম। 3টি শাখায় আপনি বোধহয় পুরস্কার পেয়েছিলেন। 3টে শাখায়, হ্যাঁ, 2টা গোল্ড মেডেল পেয়েছিলাম আর একটা সিলভার মেডেল পেয়েছিলাম। রবীন্দ্রসঙ্গীতে সিলভার, গাজালে, উর্দু গাজালে গোল্ড, আর ফোক ভাওয়াইয়া গে। সে যখন ভাওয়াইয়ার কথা আসলো, এই পল্লী গীতি আপনার একটা মানে বড় আগ্রহের জায়গা যতটুকু আমরা জানি। আপনি যদি আমাদেরকে 2 লাইন গান গিয়ে শোনান, একটা গানের 2টো লাইন, বেশি
অনুরোধ করবো না, শুধু দুটো লাইন যদি শোনান। হ্যাঁ, অনুরোধ করলে এখানে গাইলে তো তাহলে তো সব ফুরিয়ে গেল। আপনাকে শোনানো এত সহজ না আপা, আপনি তারপর যদি দুটো লাইন আমাদেরকে 6 তারিখের জন্য কিছু রাখতে হবে। অবশ্যই, সেটা তো নিশ্চয়ই আমরা সব মানে একদম ট্রেজার রেখে দিয়েছি। ওকে। বন্ধু কাজল ভোমরারে কোন দিন আসিবেন বন্ধু, কয়া যাও রে।
শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেইড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। কথা বলছি আমাদের অ্যাডিলেডের গুণী শিল্পী শ্রদ্ধেয়া আক্তার জাহান রহমানের সাথে। শুনে আসলাম আপার একটি অসাধারণ গান তার পল্লী গীতি সিডিটি থেকে, সাথে আপার কণ্ঠে অসাধারণ গান শুনলাম। আপা, আমার খুব ভালো লেগেছে, ধন্যবাদ। চলুন আমরা আবার ফেরত যাই আমাদের গল্পে, আমাদের আড্ডায়। আপা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মানে ব্যাপারে ওই সময় আপনাকে দেশ ছেড়ে চলে আসতে হয়েছিল, তো মানে আপনি বাধ্য হয়েছিলেন। সে সময় আপনার এবং আপনার পরিবারের জীবন ছিল চরম ঝুঁকির মুখে। আপনি আমাকে বলেছেন যে আপনার অনেক দুঃসম্পর্কে স্বজনও আপনি হারিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের জন্য রইল আমাদের অতল শ্রদ্ধা। এই যে তখনকার সময়টা, সেই সময়টা সম্পর্কে আমাদের শ্রোতাদের সামনে যদি কিছু তুলে ধরেন আপনার স্মৃতি থেকে। আচ্ছা, সেই সময় আমার বড় ভাই ছিলেন মুজিবের চারজন ইকোনমিক অ্যাডভাইজারের একজন, জি আপনি বললেন। হ্যাঁ, এবং ওনার লাইফ খুব একদম প্রথমে খুব রিস্কে ছিলেন এবং উনি সিক্স সেন্স দিয়ে জানতে পেরেছিলেন কোন সময় ট্যাঙ্ক আসছে। তো নিজেদের ফ্ল্যাটে ওই প্রফেসর্স কোয়ার্টারে ট্রিক করে বন্ধ হয়েছিলেন, লক করে আর্মি এসে চলে গেছে, কিন্তু হোল বিল্ডিং এ সব প্রফেসরদেরকে মেরে গেছে। আচ্ছা, সেটা হলো একটা স্টোরি। হ্যাঁ, আমার বড় ভাই। তারপর পরে যখন কারফিউ উঠলো ওনারা পালালেন, ওনারা বাইরে চলে গেলেন। আচ্ছা, তারপরে পরবর্তীকালে যখন আর্মি দেখাতে চাচ্ছে বাইরের জগতে যে সবকিছু নর্মাল হয়ে গেছে, তখন তো সবাই যার যার কাজে ফিরে গেছে। আমার হাজব্যান্ডেরও ফিরে যেতে হয়েছিল। উনি ফিলোসফি ডিপার্টমেন্টের লেকচারার ছিলেন, সিনিয়র লেকচারার ছিলেন। তো পরে শোনা গেল যে ওনার নাম আছে একটা লিস্টে, কারণ উনি কোঅপারেট করছিলেন না আর্মির সঙ্গে সে সময়। হ্যাঁ, তো ওনার এক ফ্রেন্ড এক্স মেজর ছিলেন আর্মির, ওনার কাছে শুনেছেন যে ওনার নাম লিস্টে আছে। জি, উনি তো এর আগে মনে হয় এখানে অ্যাডিলেড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে গিয়েছেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেন। হ্যাঁ, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছিলেন। এবং আমিও ঠিক সেই সময়, ঠিক যুদ্ধের আগে ওই ক্র্যাকডাউনের আগে সাইকোলজি ডিপার্টমেন্টে লেকচার দিচ্ছিলাম। আচ্ছা, তো কিন্তু যখন ডেকেছে যে ডিউটিতে ফিরে আসো, আমার যেতে হয়নি, কারণ আমি যখন লেকচার দিচ্ছিলাম তখনও পজিশনটা তৈরি হয়নি। আমাদের ডিপার্টমেন্টের হেড জামান সাহেব বলেছিলেন তুমি লেকচার দিতে শুরু করো, আমি পজিশন ক্রিয়েট করার জন্য। হ্যাঁ, কিন্তু পরে যখন ডাক পড়লো আমার যেতে হয়নি, কিন্তু আমার রেডিও এবং টেলিভিশনে ফিরে যেতে হয়েছিল। জি, পরে ওখান থেকে আমি ওই অজুহাত দেখিয়ে 3 মাস গান বন্ধ করে দিয়েছিলাম। তো এই দুটো আমিও একটা টার্গেট হয়ে গেলাম। একে তো আমার হাজবেন্ড টার্গেট হলেন, কারণ উনি কোঅপারেট করছিলেন না, আর আমি যে গান বন্ধ করে দিলাম আমিও টার্গেট হয়ে গেলাম। বুঝে গেল। হ্যাঁ হ্যাঁ, তো সেই জন্য আমরা তখন রিস্কে পড়লাম আর কি। তো কাজে আমাদের তখন দেশ ছেড়ে চলে আসতে হলো। আমার হাজবেন্ড ওই বর্ডার ক্রস করে আগরতলা চলে গেলেন। জি, আমি তো অবশ্য তখনও জানি না, উনি চলে গেলেন এইটুকুই জানলাম আর কি, বেঁচেছেন কিনা জানি না। পরে আমি আমাদের ছেলেকে নিয়ে ব্যাংককে, আমার ছোট বোন ছিল, সেখানে গিয়ে হাজির হলাম। তখন খবর পেলাম যে আমার পরে আপনার এখানে আবার পরে আমার হাজবেন্ডের প্রফেসর এখানে যিনি ছিলেন, যার কাছে পিএইচডি করেছিলেন, উনি খবর পেলেন আগরতলা থেকে আমার হাজবেন্ডের কাছ থেকে। পরে উনি বন্দোবস্ত করে আমাদের নিয়ে আসলেন। ধন্যবাদ আপা। আসলে খুবই একটা তখনকার সময়টা আমরা শুনতেই কেমন লাগছে, কেমন একটা আতঙ্কের একটা পরিবেশের মধ্যে থেকে আপনাদের যেতে হয়েছে। এর চেয়ে আপনারা ওই সময়টার মধ্যে থেকে এসেছেন, পুরো দেশ ছেড়ে আপনার সমস্ত সঙ্গীত ক্যারিয়ার ছেড়ে আসতে হয়েছে। এটা ছিল আমার মনে হয় এটাই আপনার সবচেয়ে বড় হারানোর এটাই আমার সবচেয়ে বড় কষ্টের ব্যাপার। হ্যাঁ, ছোটবেলা থেকেই আমি গানের মধ্যে জড়িত, এবং যখন পরে রেডিও টেলিভিশনে গান করছি এবং ফেস্টিভ্যালে প্রোগ্রাম করছি, তখন সেটাই আমার জগৎ ছিল। এবং যখন আমি রেডিওতে যেতাম, টেলিভিশনে যেতাম, মিউজিশিয়ানরা, হ্যান্ডসরা সব রেডি থাকতেন।
এখানে এসে সব হারিয়ে ফেললাম, আবার নতুন করে। তারপর ওস্তাদের কাছে শিখছিলাম, ওনাকেও হারালাম। তারপর এখানে যে প্র্যাকটিস করব, ওখানে তো উইকলি তবলচি আসতেন, সেটাও পেলাম না। অনেক কিছু, আর সেই সময় তো আরো অনেক আগের কথা, অনেক আগের কথা। তখন রেডিওতে আমাদের কোনো মিউজিক বাজতো না। ওখান থেকে কিছু আজাদ সাহেব আমাকে পাঠালেন, সেটা এখানে এবিসিতে পাঠালাম। ওরা বললো যে ইন্টারেস্টিং মিউজিক, বাট উই ডোন্ট হ্যাভ আ প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর পরে অনেক স্ট্রাগল হয়েছে অনেক। অবশ্যই মানে আপনার জীবনের কাহিনী আসলে এক একটা ছোট ছোট অংশই একটা অনেক বড়, মানে একটা কাব্যের মতো আমাদের জন্য। পরবর্তী সময়ের কথা একটু বলি আপা, আপনার পেশাগত জীবন, যেটা আপনি এখানে মানে জীবনের কথা জানতে চাইবো। এখানে প্রথম স্টার্টিংটা কেমন ছিল? আমি নিশ্চিত জানি যে আমরা যারা মাইগ্রেন্ট হিসেবে এসেছি, আপনার সময়ের কথা জানতে চাইবেন, শুনতে চাইবেন, আপনার সময়টা কেমন ছিল? হ্যাঁ, আমাদের সময় তো এত মশলা পাওয়া যেত না। হ্যাঁ, সে দেশের থেকে মশলা নিয়ে আসতাম, তখন অত কড়াকড়ি ছিল না। তারপরে যা পেতাম না ওগুলি ছাড়াই চালাতে হতো, কারি পাউডার দিয়ে চালাতে হতো। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে ওগুলি আসা আরম্ভ করলো। কিন্তু বাঙালিও খুব কম ছিলেন। বাঙালি তো ছিলেনই, বাংলাদেশি তো ছিলেনই না, ইন্ডিয়ান বাঙালিরা ছিলেন। আর বাংলাদেশিদের মধ্যে মাত্র কয়েকজন স্টুডেন্ট ছিলেন। পরে আস্তে আস্তে 2-1 বছর পরে আসা আরম্ভ করলেন। কাজে হঠাৎ আমার সেই পরিবেশ চলে গেল, হারিয়ে গেল। কাজের মধ্যে পড়লাম, দৌড়াদৌড়ি কাজ। তারপরে বাসায় প্রথম কাজ ছিল আপনার সাইকোলজি, প্রথম থেকে ওটাই আমি, ওটাতেই আমি রিটায়ার করেছি 2005। একই চাকরিতে। আমি 33 বছর ওখানে কাজ করেছি। লম্বা সময়। হ্যাঁ, লম্বা সময়, অনেক অভিজ্ঞতা। ওই আমাদের ডিপার্টমেন্টেরও অনেক নাম চেঞ্জ হয়েছে। হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্ট প্রথমে আমি জয়েন করেছিলাম, তখন ছিল অ্যাবরিজিনাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার। তারপর ডিসিডব্লিউ, ডিপার্টমেন্ট ফর কমিউনিটি ওয়েলফেয়ার, এটসেট্রা, অনেক চেঞ্জ হয়েছে নাম। কিন্তু মেইন কাজ আমাদের শেষের দিকে ছিল চাইল্ড প্রোটেকশন। খুব কঠিন কাজ চাইল্ড প্রোটেকশন। হ্যাঁ, তো যাই হোক, ওটা তো করতাম। তারপরে কিন্তু এখানে এসে মানে দেশে তো সব হেল্পার ছিল। হ্যাঁ, ছেলেকে রেখে যাওয়া, ছেলেকে আনা নেওয়া সব নিজেদের করতে হতো। ছেলে তো প্রথমে ওই যে আমি চাকরি করতে যাই, সকালবেলা চলে যাই, ওকে স্কুলে দিয়ে চলে যাই, ওর কিছু অসুবিধা হতো। হ্যাঁ, ওটাতে অসুবিধা হতো। তো পরে ওই কমিউনিটিতে মানে অস্ট্রেলিয়ান এক ফ্যামিলির সঙ্গে আমাদের খুব জড়িত হলাম। খুব ভালো, উনি এখনো বেঁচে আছেন, মার্জেরি। উনি আমাদেরকে মানে অলমোস্ট ফস্টার করলেন আর কি। হ্যাঁ, অ্যাডপ্ট করলেন। নটনের আমার ছেলে ওনাকে এখনো নানির মতন দেখে আর কি। হ্যাঁ, তো ওইভাবে আমাদের কাটাতে হয়েছে। হ্যাঁ, ওই ছুটির সময় উনি দেখতেন ভাবে আর কি। না, আসলে এই স্ট্রাগল গুলো এখনো কম বেশি আছে, তবে আরেকটু হয়তো অনেক সুবিধা হয়েছে, আমাদের সাপোর্ট অনেক বেশি আমি বলবো, কিন্তু আপনাদের সময় অনেক কঠিন ছিল। খুব ভালো লাগছে আপা আপনার গল্প শুনতে। একটু যদি বলেন যে আপনার এখানে এসে তো আপনি অবশ্যই সঙ্গীত ছেড়ে দেননি, খুব ভালোভাবেই ধরে রেখেছেন। পাশ্চাত্য সঙ্গীতের তালিম নেওয়া শুরু করলেন এবং মানে কি ধরনের শিক্ষা নিয়েছেন আপনি পাশ্চাত্য সঙ্গীতে? আমার আসলে পাশ্চাত্য সঙ্গীতে প্রথম ইন্ট্রোডাকশন হয়েছে লাহোরে। আমি যখন মিউজিক নিয়ে পড়াশোনা করি লাহোরে, তখন স্টাফ নোটেশন পাশ্চাত্য সঙ্গীত শিখতে হয়েছে এবং সেটার সঙ্গে কম্পারেটিভ স্টাডি করতে হয়েছে। তারপরে কিছু পিয়ানো শিখেছিলাম আর কি ওখানে। তারপরে এখানে আসার পরে 76 থেকে 80 পর্যন্ত আমি অপেরা ট্রেনিং নিয়েছি নর্মা হান্টারের কাছে। তারপরে আমি 2007-এ ভয়েস ট্রেনার খুঁজে বের করলাম, কারণ তখন আমার সাইনাসে একটু প্রবলেম ছিল। তো সেটার জন্য আমি ভয়েস ট্রেনার হেলেন টেলারকে জোগাড় করলাম, খুঁজে বের করলাম। তার আগে অবশ্য আমি নর্মা হান্টারের কাছে শেখার পরে নানান ভয়েস ট্রেনিং এর বই পড়ে হ্যাঁ ওই কিনেছি। তারপরে অনলাইন খুঁজে বের করেছি। আমার ভাইয়ের কাছ থেকেও শুনেছি, কারণ ভাই আমেরিকায় যেতেন, উনিও কিছু বলেছেন। তারপরে হেলেন টেলারের কাছে শিখলাম। তারপরে 2013-এ একটা খুব নাম করা ভয়েস ট্রেনিং, যেটার নাম হলো এস্টিল ভয়েস ট্রেনিং। সেটার লেভেল 1 এবং 2
করেছি, বাকিগুলি 6টার মধ্যে 2টো করেছি, বাকিগুলি টিচার ট্রেনিং, সেজন্য আমি আর ওগুলি করিনি। এই হলো আমার পাশ্চাত্য ট্রেনিং। এখনো বোধহয় কোয়ারে গান শিখছেন বা করছেন? এখন আমি কোয়ারে গান করি ওখানে, মানে ওয়েস্টার্ন গানগুলি ওখানে তুলি আর কি। হ্যাঁ, জি জি জি, অবশ্যই আপা। মানে আপনার প্রতিটা, আমার কাছে মনে হচ্ছে যে আপনার প্রতিটি অংশ আপনার কর্মক্ষেত্রের বলেন, জীবনের বলেন, নিয়ে একটা একটা করে অনুষ্ঠান করা যায়। আপনাকে শুনতে অসাধারণ লাগছে, আমি কনফার্ম যে শ্রোতারাও খুব আনন্দ পাচ্ছেন। আপনাকে আরো শুনবো, শ্রোতারা চাচ্ছেন সাথে আরো কিছু গানও আমরা অবশ্যই আপনার গানই শোনাই আজকে। শ্রোতা বন্ধুরা, আজকে আমরা প্রতিটি গান শোনাবো আক্তার আপার, তারই সূত্র ধরে এখন আরেকটি গান শুনে আসি, একটি রবীন্দ্রসঙ্গীত, তার একটি অ্যালবাম থেকে, মোর বিনা ওঠে কোন সুরে বাজি। গানটি হচ্ছে পুরনো সেই দিনের কথা। আপনারা শুনছেন 103.1 FM এ রেডিও বাংলা অ্যাডিলেড, সাউথ অস্ট্রেলিয়ায় বাংলাদেশের অনুরণন। সরাসরি চলে যাব আপার কাছে। আপা, আপনি আমাদের জন্য একজন অনুপ্রেরণা। আপনার কাজ ও সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে আপনার পদচারণা আমাদের নতুন প্রজন্মের কাছে একটা পজিটিভ দৃষ্টান্ত। আপনার এখানে আসলে সঙ্গীত নিয়ে আপনি কি কি করেছেন এবং ভবিষ্যতে কি পরিকল্পনা আছে আমাদের একটু যদি বলেন। আচ্ছা, শর্টে বলতে হবে। আমি এখানে মাল্টিকালচার আর্টস সেন্টার
নেক্সাস যেটা অ্যাডলেডে আছে সেটা সংগঠনের পিছনে ছিলাম আমরা কয়েকজন মাল্টিকালচারাল আর্ট ওয়ার্কার্স এটা তৈরি করেছিলাম হ্যাঁ আচ্ছা ওটা গেল একটা তারপরে আমরা ইন্ডিয়ান এবং বাংলাদেশি তো আমি মাত্র একজন ছিলাম গায়িকা কয়েকজন মিলে একজন তবলচি ছিলেন ইন্ডিয়ান আমরা কয়েকজন মিলে গান টান এখানে ওখানে করতাম পরে একটা ক্লাব সংগঠন করলাম রসিক রঞ্জনী মিউজিক ক্লাব আচ্ছা সুন্দর নাম হ্যাঁ তো ওটা এখন ইন্ডিয়ান ওটা বোধহয় এখন নাই আর আচ্ছা তো যাই হোক অনেকদিন এটা চলতো আমিও গাজল করতাম তারপরে হিন্দি গান টান পরে হতো এসব হতো আচ্ছা তারপরে তো যে বাসা ওটা প্রথম আমরা সংগঠন করলাম হ্যাঁ ওটা বাংলাদেশিদের হ্যাঁ ওটা হলো তারপরে ইন্ডিয়ান অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েশনে আমি কালচারাল সেক্রেটারি ছিলাম বাসারও কালচারাল সেক্রেটারি ছিলাম পরে যখন সাবকা হলো সেটারও কালচারাল সেক্রেটারি ছিলাম তারপরে একটা কথা না বললেই চলে না ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন থেকে আমরা তৈরি করেছিলাম মেলা যেটা হয় প্রত্যেক বছর একটা ফেস্টিভ্যাল ইন্ডিয়ানদের সেটা যখন সংগঠন হয় তখন আমি সেই কমিটিতে ছিলাম আচ্ছা 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 আপনার আসলে অভিজ্ঞতার ভান্ডার অনেক তারপরে আমি 3টা ব্যান্ড নিজে তৈরি করেছিলাম তো প্রথম ব্যান্ডটার নাম ছিল ব্যান্ড আলাদেশ বাংলাদেশ থেকে ব্যান্ড আলাদেশ হলো তারপর যখন ওটা ভেঙে গেল তখন হলো আক্তার জাহান এন্ড ফ্রেন্ডস আচ্ছা একদম সোজা সাপটা নাম আচ্ছা তারপরে পরে হলো সুরজাহান আমার মিউজিশিয়ানরা বলে আমি বললাম যে এটা সুর মন্ডল বাজাই সুর তারপরে বলে যে তারপরে ওটার সঙ্গে কি দেবো মিউজিশিয়ানরা বলে আমার নাম মিলিয়ে হ্যাঁ সুরজাহান ওইটা অনেকদিন ছিল এখন আপনার ব্যান্ডের কি নাম এখনকার ব্যান্ডের নাম হলো জ্যাজ মাসালা হ্যাঁ আচ্ছা এই হলো আমার এই ব্যান্ডগুলি তো এখন আস্তে আস্তে তো বয়স হয়ে যাচ্ছে এখন অত ফেস্টিভ্যালে অ্যাপ্লাইও করতে পারি না আগে তো ফেস্টিভ্যালে অ্যাপ্লাই করতাম বোম্যাডে গান করেছিলাম ওখানে আমি অবশ্যই অ্যাপ্লাই করে না ওরা অ্যাপ্রোচ করে তো ওরা ওই গান শুনে আমার একটা রেকর্ডিং শুনে অ্যাপ্রোচ করেছিল 2005-এ আমাকে গান গাইতে বলেছিল বোম্যাডে এবং আমি খুব গর্বিত যখন ফিল করি যখন মনে করি যে ঠিক সেই বছর প্রথম ক্লাসিক্যাল সিঙ্গার ইন্ডিয়া থেকে আনা হলো রশিদ খানকে কাজে ওই একই বছর যেদিন আমাকে গান করতে বললো সে বছর রশিদ খান এখানে ছিল রশিদ খান আমার চেয়ে বয়সে অনেক ছোট কিন্তু ওর আমি ভীষণ ভক্ত ভীষণ সুন্দর গান করে তো যাই হোক এইসব ফেস্টিভ্যালে করলাম এখন এগুলি মানে ইন্টারেস্টেড অনেক করেছি নানান জায়গায় আপনার এই অভিজ্ঞতাটুকু আপনি কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে চান হ্যাঁ আমি এগুলো তো রেখে যেতে চাই এখন আস্তে আস্তে আমার অনেক কিছু কমে যাচ্ছে আমি চাই বাংলাদেশিরা নতুন বাংলাদেশিরা নতুন প্রজন্ম তোমরা এবং তোমাদের সন্তানেরা আমার কাছ থেকে কিছু শেখো অবশ্যই এবং আপনি মনে হয় চিন্তা করছেন সামনে এরকম কিছু একটা করার পরিকল্পনা আছে এই যে আমি যে হারমোনাইজ করি নিজের রেকর্ডিং এ নিজে হারমোনাইজ করতে পারি কারণ নানান ট্র্যাকে করা যায় কিন্তু যখন আমি স্টেজে গান করি তখন কাউকে পাই না যে আমার সঙ্গে হারমোনাইজ করবে হ্যাঁ তো আমি হারমোনাইজেশন শেখাতে চাই তারপরে এই যে গলা তৈরি সেটাও শেখাতে চাই এই গলা তৈরি কিন্তু আমাদের দেশে শেখায় না তো সেগুলি শেখাতে চাই কাজে আরো অনেক কিছু শেখার আছে হ্যাঁ যেটা অবশ্যই আমরা আশা করি ভবিষ্যতে আমরা সবাই আপনাকে সাহায্য করে এবং আপনার নেতৃত্বে আমরা এই ধরনের একটা কিছু করব ডেফিনেটলি আমার খুব ভালো লাগছে শুনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার ইচ্ছাগুলোকে আপনার সিডি গুলো যেগুলো বাজারে আছে সেগুলো যদি আমাদের কুইক আমাদের শ্রোতাদের জন্য একটু বলেন একটার নাম হলো মিস্টিক্যাল মেলোডিজ ওটা প্রথম বের করেছিলাম 10 বছর 7টা গানের পিছনে খেটে পরে বোমার যখন ডাকলো তখন তাড়াতাড়ি ওটা শেষ করে ওটা ছাড়লাম তারপরে ফান্ডিং পেলাম অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট দুই জায়গা থেকে সাউথ অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের আর ফেডারেল গভর্নমেন্টের সেটাতে বেরিয়েছে লংইং তারপরে নেক্সটটা করলাম রবীন্দ্রসঙ্গীতে বাজে কারণ ওটা রবীন্দ্রনাথের 150th বার্থ অ্যানিভার্সারি আমি ছাড়লাম আমার ইন্টারভিউ করতে চেয়েছিল এবিসি থেকে সেটার জন্য বের করলাম তারপরে বের করলাম একটা পল্লীগীতি এছাড়া অন্যান্য আর্টিস্টরা আমাকে আমার ভয়েস নিয়েছে ওদের গানের সঙ্গে ওদের সিডিতে তারপরে থিয়েটার এসবেও করেছি আরো শুনবো আপনাকে তার আগে চলুন আপনার একটা গানের আর একটা ভাওয়াইয়া গানের অংশ শুনে আসি নিশ্চয়ই
সিথানা বাড়িয়া ফুপানা বাঁধিয়া গাথিনু ফুলের মালা গাথিনু ফুলের মালা ওরে আসিবার চাইছে চ্যাংড় মধু ডুবলে সাজে মেলা রে পাড়া সীতা মোরালার বাতাসে ওরে বান্ধা খোপা মোরালার বাতাসে ওরে পাড়া সীতা মোরালার বাতাসে। প্রিয় শ্রোতা, ফিরে এলাম আপনাদের মাঝে আবার আক্তার আপাকে সাথে নিয়ে। আপা, আপনার কাছে সরাসরি চলে আসছি, একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আছি আমরা। অ্যাডিলেডের যে এই সাংস্কৃতিক পরিমণ্ডল, আমাদের অ্যাডিলেডের যে সাংস্কৃতিক চর্চা হয়, বাঙালি সংস্কৃতি চর্চা, যে ধরনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে, অতীত এবং বর্তমান এর মধ্যেই কোনো পার্থক্য আপনি খুঁজে পান? আর অ্যাডিলেডের এই সময়ে কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু কি আপনার চোখে পড়ে? যেটা চোখে পড়ে সেটা হলো এখন অনেক বাঙালি আছে বা বাংলাদেশি আছেন এখানে, ছেলেমেয়েরা গান বাজনায় ইন্টারেস্টেড আছে, অনেক কিছু করছে, নাচ টাচ খুব ভালো করে, আমার তাদের নাচ খুব ভালো লাগে এবং গানও অনেকে করছেন। তো ওই সংস্কৃতি বেশ ভালোই চলছে, মানে অনেক অনেক মানুষ আছে, যেটা আগে আপনার আসলে ছিল না। অনেক তখন আমরা ইন্ডিয়ান আর বাঙালিরা মিলে কোনো একটা কিছু, হ্যাঁ, আর সে উর্দু বাংলা মিলিয়ে হতো। এখন অত মিলাতে হয় না, বাংলায় চলে। এবং আমাদের অনেকগুলো অর্গানাইজেশন খুব ভালো করছে, সেটাই। আসলে আমরাও খুবই আনন্দিত যে আমরা আগে এগিয়ে যাচ্ছি ভবিষ্যতে অনেক ভালো কিছু নিয়ে। এখন আপনাকে আপনার শেষ প্রশ্নটা করি। আপনার সঙ্গীত সন্ধ্যা সম্পর্কে আমাদেরকে কিছু বলুন, যেটা 6 তারিখে আমরা অপেক্ষা করে আছি যে সঙ্গীত সন্ধ্যাটি জন্য। আচ্ছা, নিশ্চয়ই, সেটা আমিও খুব আগ্রহ নিয়ে আছি। তোমাদের অনুপ্রেরণায় আমি এটাতে নেমেছি আর কি। তো সেটাতে আমি কিছু ওই কম্বাইন টাইপ অফ মিউজিক করছি, রবীন্দ্রসঙ্গীত থেকে আরম্ভ করে দামাদম মাস্তা কালান্দার পর্যন্ত চলবে। মানে আমরা এখানে সব ধরনের পল্লী গীতি, ভাওয়াইয়া, হাসন রাজা পাচ্ছি, নজরুল পাচ্ছি, কিছু ইংরেজিও পাচ্ছি। বাহ, অসাধারণ। আর অনুষ্ঠানটি তো হচ্ছে, আমি আগেই তাদের জানিয়েছি, বার্নসাইড কমিউনিটি সেন্টারে। হ্যাঁ, এছাড়া আপনার মিউজিশিয়ানরা, আপনার ব্যান্ড? আমার ব্যান্ডে আছেন 5 জন, জি, এবং তাদের মধ্যে একজন ইন্ডিয়ান অবশ্যই, যে তবলা বাজাবে। সে কলকাতা রেডিও, এখানে আসার আগে কলকাতা রেডিওতে বাজাতো। আর বাকি জনরা, এনারা তো সব ভেরি অ্যাকমপ্লিশড, বেশিরভাগই ওনারা ইউনিভার্সিটিতে কনজারভেটরিয়ামে লেকচারার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং এদের সাথে মনে হয় আপনি অনেক লম্বা সময় যাবতই কাজ করছেন? হ্যাঁ, বহুদিন ধরে। জি, বেশিরভাগ সঙ্গেই আর কি লম্বা সময় ধরে কাজ করছেন। আমাদের অ্যাডলেডের মানে শ্রোতাদের জন্য আপনি কি কিছু মেসেজ দিতে চান? হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা, তোমরা সবাই আসবে, আমি সবাইকে তুমি করেই বলছি, অবশ্যই। তো তোমরা সবাই আসবে, আমি খুব খুশি হব এবং তোমরা আনন্দ পাবে আমাদের এই। আমরা খুব অপেক্ষা করে আছি আসলে আপা। প্রিয় শ্রোতা, মহান এই শিল্পীর জীবনের প্রায় সবকিছুই এই অল্প পরিসরে আসলে তুলে ধরা আমাদের পক্ষে আসলে সম্ভব না। প্রতিটি ছোট ছোট অংশের জন্যই আমাদের হয়তো একটা পুরো অনুষ্ঠান দরকার। তবু আমরা যতটুকু পারলাম চেষ্টা করলাম। আমাদের জন্য আপার সবটুকুই, আজকের বলা সবটুকুই ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। আপা, আপনার জন্য রইল শ্রদ্ধা এবং শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আপনাদের জন্য রইল অনেক ভালোবাসা। দেখা হবে আগামীতে কোনো এক সময়। শুভরাত্রি। শুভরাত্রি। চঞ্চল ছন্দে মোর বিনা ওঠে কোন সুরে বাজে।
করতালি পল্লব Proud sponsor of 5 EBI FM. Even if you can't be with your loved ones in Bangladesh, you can always show your love by sending them your support online. Western Union offers you a $1 transfer fee to send money direct into a bank account in Bangladesh until 31st July. That's right, $1 transfer fee for online transfers up to $5,000. For details, visit westernunion.com.au to register for free and take advantage of our $1 promotion today. FX gains apply. 5 EBI sponsor. অস্ট্রেলিয়ান সরকার সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে। কোনো জাহাজ অস্ট্রেলিয়ায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হবে এবং আমাদের জলসীমা থেকে নিরাপদে বের করে দেওয়া হবে। এই নিয়ম পরিবার, তাদের শিশু, যে সকল শিশুর সাথে কেউ নেই, তারা, শিক্ষিত এবং দক্ষ লোক সবার ক্ষেত্রে প্রযোজ্য। এর কোনো ব্যতিক্রম হবে না। যদি আপনার পরিবার এবং বন্ধু-বান্ধবরা নৌকায় করে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় আসে, তাহলে তারা কোনোভাবেই অস্ট্রেলিয়ায় থাকতে পারবে না। www.australia.gov.au/no-visa ওয়েবসাইটটি দেখুন কিংবা 131450 নম্বরে ফোন করে নো ওয়ে সার্ভিস সেন্টারের সাথে সংযোগ দিতে বলুন। অথরাইজড বাই দ্য অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট, ক্যানবেরা, স্পোকেন বাই শিকদার তাহের আহমদ। The Music of France, a French affair. A special night of glitz and glamour and black tie for our 5 EBI listeners with delicious hot and cold finger food, listening to the international talents of Michaela Berger singing Piaf and more, supported by the extraordinary talents of guitarist Greg Wayne. Assist 5 EBI in our fundraiser from 5 p.m. Sunday the 31st of May at the Cascades Bar, Stanford Plaza Hotel on North Terrace in the city, and enjoy a night of talent to remember. You'll have no regrets with the French Affair, presented by Trina and David Sabine for 5 EBI. Tickets at $50 each from 10 Byron Place.